গতকাল ক্লাসের একটা রিভিউ ছিল যে স্যার হোয়াইট বোর্ড ইউজ করুন অ্যাটলিস্ট। আজকেও আমি দুঃখিত, আমি হোয়াইট বোর্ড ইউজ আজকেও করতে পারছি না। অবশ্যই হোয়াইট বোর্ড ইউজ করব। আগের দিন গল্পের মতো করে ব্যাপারগুলো একটু গল্পের মতো করে ব্যাপারটা ভাবছিলাম যে আপনার সাথে আলোচনা করি, সেই জন্য এরকম একটা চিন্তার অবতারণা হলো। গতকাল আমরা বৃদ্ধি আর বিকাশ নিয়ে পড়েছিলাম, আপনাদের ক্লাসটা অনেকেই দেখেছেন এবং অনেকের ভালো লেগেছে হয়তো হয়তো আমি মোটামুটি বোঝাতে পেরেছি। যাই হোক, বৃদ্ধি আর বিকাশের অনেকগুলো পার্ট দেখলাম আমরা, যে বৃদ্ধি হচ্ছে পরিমাণগত, বিকাশ হচ্ছে গুণগত মান। শিশুদের মধ্যে আমরা দেখি সবসময় আমাদের স্কুল লাইফে বাচ্চাদের সঙ্গে যেহেতু আমাদের বেশি ইন্টারাকশান হয় সবসময় আমরা দেখতে পাই। আজকে নতুন জিনিস দেখবো, যে আজকে কিছু টপিক নিয়ে আলোচনা করবো। দেখুন, এই নোটসটাই এটা একটা ফ্রি নোটস। এই নোটসটা লেটস লার্ন বা এই ধরনের যে চ্যানেলগুলো আছে তারা প্রোভাইড করে ফ্রিতে। আপনারা তো দেখতেই পারেন, লেটস লার্নে গিয়ে এখান থেকে শুনতে পারেন। আমি এই নোটসগুলো ওখান থেকে ফ্রিতে পেয়েও যাবেন। সুতরাং যে প্রশ্নগুলো আসতে পারে বা যেগুলো আলোচনা না করলেও নয়, একটা বেসিক কনসেপ্টের জন্য এই আলোচনাগুলো হচ্ছে। ভিডিওটা একটু দীর্ঘায়িত হতে পারে, আপনারা জাস্ট দেখুন, আমার মুখই দেখতে হচ্ছে, না দেখতে চাইলে জাস্ট আপনি শুনতে পারেন কি বলছি, তাহলেই হবে। তো আজকে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইউনিফর্ম ইনস্ট্রাকশান আর ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশান। দেখুন, মানে ব্যাপারটা কী হয়, অনেক রকম বাচ্চা থাকে তো ইনক্লুসিভ এডুকেশনের অন্তর্গত, মানে অনেক রকম শিশুরা আমাদের ক্লাসরুমে থাকে। কেউ একটু তাড়াতাড়ি বুঝতে পারে, কেউ দেরি করে, কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকতে পারে। সব রকম নিয়ে একটা ক্লাস, ইনক্লুসিভ ক্লাস। সেখানে ইউনিফর্ম ইনস্ট্রাকশান কিন্তু চলে না, মানে একই রকম ইনস্ট্রাকশান, সেটা টিচার সেন্ট্রিক হয়ে যাচ্ছে, যে সব টিচার যা বলছে তাই। অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশান থাকে, মানে একটা বিভিন্ন রকম ইনস্ট্রাকশান, যার জন্য যেরকম আপনার মনে হচ্ছে যে ইনস্ট্রাকশান বা যে সেভাবে শিখবে সেটা ইম্পর্টেন্ট। প্রশ্নে থাকতে পারে এরকম। ইউনিফাইড ইনস্ট্রাকশানটাকে আমরা এড়িয়ে চলবো, সবসময় ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশানের দিকে যাব। এই জন্য আমরা হোমোজেনেরিয়াস মানে একই রকম সমগোত্রীয় দল বানাবো না। একটা অ্যাক্টিভিটি করাচ্ছি, 4-5টা দল বানিয়েছি, যে যারা ভালো অঙ্ক পারে সেটা একটা দলে, যারা কম ভালো অঙ্ক পারে তারা একটা দলে, এরকম কখনো করবো না। মিশ্রিত একটা দল আমরা তৈরি করব। সেই জন্য হোমোজেনেরিয়াস দল তৈরি করবো না, আমরা হেটেরোজেনিয়াস, অর্থাৎ ভালো খারাপ মিশিয়েই একটা দল, কম পারে বেশি পারে এরকম মিশিয়ে একটা দল তৈরি করব, ঠিক আছে? এবার আসি আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আগের দিন বলছিলাম ইন্ডিভিজুয়াল মানে কী হয়, একটা মানুষ কেন আলাদা, একটা বাচ্চা কেন আলাদা হয়, সেটা তো আমরা দেখি যে প্রত্যেক বাচ্চা আলাদা। তার কিছু কারণ থাকে। প্রথম কারণ থাকে হচ্ছে ইনহেরিটেড, মানে তার ফিজিক্যালি, কেউ লম্বা বেটে, গায়ের রং আলাদা হতে পারে, সাদা কালো হতে পারে। মেন্টাল, তার বুদ্ধিগত বিকাশ কত বেশি, আইকিউ হায়ার আইকিউ, মিডিয়াম আইকিউ, লোয়ার আইকিউ হতে পারে। টেম্পারমেন্ট, রেগে যায় কোনো বাচ্চা ধৈর্যশীল হয়, আমরা দেখেছি। আর একটা অ্যাকোয়ার্ড, মানে দেখুন, ইনহেরিটেড কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, ইম্পসিবল টু চেঞ্জ, বিকজ তাদের যে জেনেটিক্যাল বৈশিষ্ট্য তার মধ্যে এটা আছে। মানে গায়ের রং, চোখের মণির কালার, আইরিশ কালার, বা সে কতটা ধৈর্যশীল হবে, চিন্তাশীল হবে, সেটা আমরা ঠিক মানে চেঞ্জ করতে পারি না। কিন্তু যেগুলো অ্যাকোয়ার্ড করা যায়, যেগুলোকে অ্যাকোয়ার করি আমরা, অর্জিত জ্ঞান, সেটার মধ্যে হচ্ছে প্রথম সোশ্যাল, সামাজিক। বিভিন্ন শিশু বিভিন্ন সামাজিক পরিবেশে বড় হয়, তা সেই মতো সে শেখে। কালচার ম্যাটার করে, কোন কালচারে বড় হয়েছিস, বাড়িতে নাচ গান হতো, লেখাপড়ার চল আছে, এমন একটা কালচার। অনেক সময় দেখছি ফার্স্ট জেনারেশন মানে তারা লার্নার, তারাও কিন্তু একটা কালচার থেকে এসছে। এডুকেশনাল কালচার, বাড়ির লোক পড়াশোনা জানে, যেরকম বলছিলাম আমরা স্কুলে গিয়ে দেখেছি যে প্রচুর বাচ্চা আছে যে ফার্স্ট জেনারেশন লার্নার, প্রথমবার কোনো লার্নার মানে পড়তে এসছে, এরকম হয়। ইমোশনাল দিক থেকে কেউ স্ট্রং হয়, কেউ উইক হয়, ঠিক আছে? কেউ অল্পতে ভেঙে পড়ে, কেউ অল্পতে ভেঙে পড়ে না, কারোর মধ্যে সাহস বেশি থাকে। এগুলো অ্যাকুয়ার্ড করা যায়, ঠিক আছে? তো দুটো ব্যাপার, এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেকে যে আলাদা, তার দুটো। একটা হচ্ছে যে তার ভেতরে আছে অলরেডি, মানে জেনেটিক্যালি দিক থেকে তাকে দেখতে কেমন হবে, লম্বা বেটে, মেন্টাল আইকিউ কেমন হচ্ছে, তার টেম্পারমেন্ট কত কম বেশি। আর অ্যাকোয়ার্ড যেটা রয়েছে, যেখানে সোশ্যাল রয়েছে, সে সোশ্যালি কেমন, সে এডুকেশনালি কোন কালচার থেকে এসছে, ইমোশনালি কতটা স্ট্রং বা কিছু, এগুলো কিন্তু সে অর্জিত করবে। দুটো ব্যাপার বললাম, একদম খুব সহজভাবে আমরা মনে রাখার চেষ্টা করি যে আমরা দল যখন বানাবো তখন সবসময় হেটেরোজেনিয়াস বানাবো। সেখানে হেটেরোজেনিয়াস মানে হচ্ছে বিভিন্ন ভালো খারাপ, কম পারে বেশি পারে মিলিয়েই বানাবো, ঠিক আছে? আর হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দুরকমভাবে হয়, জিনগতভাবে একটা অ্যাকুয়ার্ড করা যায়।
তাড়াতাড়ি বলে ফেলছি, যদি তাড়াতাড়ি বলে ফেলি একটু আমাকে বলবেন, তাড়াতাড়ি যদি বলে ফেলি। এবার আসছি আমরা হচ্ছে আচ্ছা, এখানে একটা কাজ করি, এখানে আমরা এর পরের যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোটিভেশন কী জিনিস, কেমন জিনিস। মোটিভেশন তো কথা শুনি, মোটিভেশন স্পিকার হয় অনেকে, মোটিভেশন শুনে আমরা গায়ে জোর পেয়ে যাই, ঠিক আছে। এই আমাদের সামনে একটা বড় বিপদ রয়েছে, বিপদটা এখনও কাটেনি, কোনোভাবেই কাটেনি, বরং বিপদটা ক্রমবর্ধমান এবং সামনে আসছে, সেটা বিপদ হয়তো কেটে যাবে সামনে। আচ্ছা, মোটিভেশন ইজ আ প্রসেস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ডিরেকশন, পারসিস্টেন্স অ্যান্ড ভিগার অফ গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। বাবারে, বিশাল বড় বড় কথা। মোটিভেশন, তোর মধ্যে মোটিভেশন নেই, হচ্ছে না। আমরা বাচ্চাদের বলে, এই তোর মোটিভেশন নেই। তো যে মোটিভেশন যেটাকে ইনফ্লুয়েন্স করছে একটা ডাইরেকশন, নির্দিষ্ট দিকে যাওয়ার জন্য, এবং পারসিস্টেন্স, একদম পারসিস্টেন্স মানে এখানে যে এই আজকে করলাম, কাল করলাম না, পরশু করবো, করলাম না, একটা মানে কি বলবো, রৈখিক ব্যাপার থাকবে, বা গ্র্যাজুয়ালি আমি আপডেট হতে চাইছি। আর ভিগার, একটা ইচ্ছা শক্তি থাকবে, গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, গোলের দিকে যাব, ঠিক আছে। তো আমরা জানি মোটিভেশন নিয়ে এত গল্প দেওয়ার কিছু নেই, আমরা সবাই জানি মোটিভেশন কি। দুরকম মোটিভেশন এখানে কাজ করে, একটা হচ্ছে ইন্টারনাল মোটিভেশন বা ইনস্টিংক্ট মোটিভেশন, আর একটা হচ্ছে এক্সটেন্টিক বা এক্সটার্নাল মোটিভেশন। একটা ভেতরের মোটিভেশন, আর একটা বাইরের মোটিভেশন। এখন যে আমরা টেটের পড়াশোনাটা করছি, এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে 95% হয়তো আমাদের ক্ষেত্রে এটা কিন্তু বাহ্যিক মোটিভেশন, কারণ এখানে কিন্তু ভয় কাজ করছে, চাকরি চলে যাবে, তাই না? ভাবলেও অবাক লাগে। আর অনেকের ক্ষেত্রে হয়তো এটা দুটোই কাজ করছে, বাহ্যিক এবং ইন্টারনাল, যে না আমাকে এটা করে দেখাতে হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে, তাই না? একটা ইন্টারনাল, ভেতরে একটা বাহ্যিক। এবার এটা আমরা জানি যে ইন্টারনাল এক্সটার্নাল যেগুলো হয়, সেগুলো কি থাকে, সেগুলো হচ্ছে অবশ্যই ভালো মার্কস পাবো, ভালো প্রাইজ পাবো, ভালো স্যালারি পাবো, তাই না? আর ইন্টারনাল মোটিভেশন কিন্তু ভেতরের বড় চাহিদা থাকে, ঠিক আছে, যে মোটিভেশন আমি কিছু করব, একটা সমাজের জন্য করব, দেশের জন্য কিছু একটা করব, বা আমাকে এটা ভালো হতেই হবে, ঠিক আছে। তো এখানে বাইরের যে স্যালারির জন্য কাজ করা, বাঁচার জন্য পড়া, এগুলো বাহ্যিক মোটিভেশন। আর ইন্টারনাল মোটিভেশন হচ্ছে ভেতরের মোটিভেশন, মানে আন্তরিক মোটিভেশন যেটা আছে, সেটা কিন্তু বাইরের মোটিভেশনের সঙ্গে খুব একটা কানেক্টেড নয়, ঠিক আছে। মানে আমাকে কিছু একটা করে দেখাতে হবে সমাজের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সেটা স্পেসিফিকলি ওই শুধু স্যালারি পাবো বলে বা এই কাজটা করছি বলে সেটা কিন্তু নয়। এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে, আচ্ছা এটা বুঝতে অসুবিধা হলে খুব সিম্পল ব্যাপার। এরপর হচ্ছে সাইকেল অফ মোটিভেশন। এই মোটিভেশনের সাইকেলটা কী করে চলে আর কি, মানে কী করে মোটিভেশনটা অ্যাড অন হয়। ওকে, সো ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে যে একটা নিড তৈরি হয়, দরকার, যে আমি কি করব। নিড, এখন যেমন আমাদের টেট পাস করতে হবে, নিড, এবং সেই জন্য একটা ড্রাইভ এসে গেছে, ভিডিও হচ্ছে, সেই জন্য একটা ড্রাইভ রয়েছে, নিডের সঙ্গে একটা ড্রাইভ, ঠিক আছে। তারপর যেটা কাজ করবে সেটা হচ্ছে যে অ্যারোসাল। প্রথমে নিড আসবে, কোনো দরকার থাকবে, তারপরে আসবে হচ্ছে ড্রাইভ, নিড, ড্রাইভ, এনডিএ বলে এটাকে সহজে। আর তারপরে বলে হচ্ছে এটাকে হচ্ছে, তো এখানে এনডিএ যেটা হয়, নিড, ড্রাইভ, অ্যারোসাল, তারপরে হচ্ছে জিএআর, গোল অ্যাচিভমেন্ট রিডিউস অফ অ্যারোসাল। এটা একটু সহজে বলি। প্রথমে দরকার, নিড, আমার নিড দরকার, আমার নিড আছে যে আমি কিছু, আমাকে করতেই হবে, এটা পাস করতেই হবে। তারপরে ড্রাইভ আসে একটা, চলো করতে হবে, চলো এবার। তারপরে কি আসে, একটা উত্তেজনা তৈরি হয়, এবং তারপরে কী হয়, গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, কী করতে হবে, টেট পাস করতে হবে। তারপরে অ্যাচিভমেন্ট, টেট পাস করে গেলাম আমরা, তারপরে এখন আবার কী হবে, ওই উত্তেজনাটা কমে যাবে, পাস হয়ে গেল, ঝামেলা শেষ। কিন্তু তারপরে আবার একটা নতুন কোনো নিড তৈরি হবে, আবার এই এনডিএ জিএআর ঘুরবে, নিড, ড্রাইভ, অ্যারোসাল, গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, অ্যাচিভমেন্ট, রিডাকশন অফ অ্যারোসাল। এটা কিছু না, তিনটে একটা পুরো সার্কেল ওয়াইজ ঘুরবে। এটা আমাদের নিড
প্রয়োজন হবে, প্রয়োজনের সঙ্গে আমরা ড্রাইভ করবো, সেটাকে উত্তেজনা হবে, গোলটা ঠিক করব, কোথায় যেতে চাই, টেটটা পাস করতে হবে, তারপরে আমরা পাস করে গেলাম, তারপরে আমরা রিডাকশন অফ অ্যারোসাল, এবার অবশ্যই উত্তেজনাটা কমে যাবে, পরীক্ষার পরে কী হয় আর কোনো একটা নিয়ে চিন্তাই করি না, তারপরে আবার নিড আসে, এইভাবেই চক্রাকারে ঘুরতে থাকে, ঠিক আছে। ফ্রি নোটটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে এই নোটটা দিয়ে দেবো। নোটটা আমার পড়ার পরে বা যেটা পড়ালাম তারপরে নোটটা যদি দেখেন আপনারা, আশা করি আপনাদের হেল্প হবে, ঠিক আছে। এবার আসি পরের চ্যাপ্টারে আসি, সেটা হচ্ছে যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে যেটা আমি ভাবছিলাম যে আব্রাহাম ম্যাসলো নিড হায়ারার্কি, সেটা কী জিনিস। আচ্ছা, এর আগে দুটো ইনফরমেশান দেখি। মিড ডে মিল আমাদের চালু হয়েছিল 1995 সালে, আর এটা হচ্ছে আমাদের দুটো খুব দরকারকে সার্ভ করে বাচ্চাদের, সেটা হচ্ছে ফিজিক্যাল নিডস অ্যান্ড সার্ভাইভাল নিডস, ফুড, ওয়াটার, শেল্টার, স্লিপ, মিড ডে মিল, ঠিক আছে। খাওয়া না হলে খালি পেটে বিদ্যে হয় না, ঠিক আছে। ভারতবর্ষের অবস্থা হচ্ছে এই, আসল এডুকেশান হচ্ছে এই, চেষ্টা করছি আমরা সবাই মিলে যাতে আমরা এই যুদ্ধটা জিততে পারি এবং এই শিক্ষা ব্যবস্থাটাকে আরও স্ট্রং করতে পারি। যাক, প্রথমে আমরা আসি, দেখুন এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। সব থেকে গুরুত্বপূর্ণ কি আপনার জীবনে? সব থেকে গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে ফিজিক্যাল নিড, সেটা হচ্ছে অবশ্যই বাতাস, জল, একটু আগে খেলাম জল, ফুড, খাবার, শেল্টার, থাকার জায়গা, আমাদের যদি আমাকে যদি ঘুমাতে না দেয় আমি কিছু কাজ করতে পারবো, ক্লোদিং, জামা কাপড়, রিপ্রোডাকশন, বায়োলজিক্যাল নিডস। তো এইটা হচ্ছে সাইকোলজিক্যাল নিডস, এটা লাগবেই। এরপরে যেটা আসবে, যেটা আমাদের ক্ষেত্রে এখন এসছে, বায়োলজিক্যাল নিডস মানে এই সাইকোলজিক্যাল নিডসের পর জল, বাতাস, জামা কাপড়, খাবার দাবার ইত্যাদি, পরে আসছে হচ্ছে সেফটি নিডস, যেখানে সব কিছু চলে গেছে, পার্সোনাল সিকিউরিটি, এমপ্লয়মেন্ট, রিসোর্স, হেলথ, প্রপার্টি, তার মধ্যে হেলথ আছে, হেলথ কিন্তু পরে আসছে। আর এই যে পার্সোনাল সিকিউরিটি, এমপ্লয়মেন্ট, কাজের জায়গা, সেফটি নিডস, তারপরে আসে লাভ অ্যান্ড বিলঙ্গিং। দেখবেন যখন আমরা ভাবছি আমাদের কথা, তখন দেখবেন যে এইটুকুই ভাবতে পারছি যে বেঁচে থাকবো তো, পয়সাটা পাবো তো, চাকরিটা থাকবে তো। তারপরে আসছে লাভ অ্যান্ড বিলঙ্গিংস, ফ্রেন্ডশিপ, ইন্টিমেসি, ফ্যামিলি, সেন্স অফ কানেকশন। নিজে পয়সা থাকলে, প্রথমে বাতাস থাকলে বাঁচবো, বেঁচে থাকার পর হেলথ ঠিক রাখতে হবে, পার্সোনাল সিকিউরিটি ঠিক থাকবে, যে আমাকে কেউ আবার মেরে দিল এরকম তো হবে না, এমপ্লয়মেন্ট, কাজের জায়গা ঠিক থাকবে, তারপরে আসবে ফ্রেন্ডশিপ, ফ্যামিলি, সেন্স অফ কানেকশান, এগুলো। তারপরে আসবে হচ্ছে এবার কী চাইবো আমরা? রেসপেক্ট চাইবো, সম্মান, সেলফ স্টিম, স্ট্যাটাস, রেকগনাইজেশন, স্ট্রেংথ, ফ্রিডম। স্ট্যাটাস, আজকাল স্ট্যাটাসের চক্করে আমরা সব উল্টোপাল্টা করে ফেলছি, তার মানে আগের নিডসগুলো সব ঠিক আছে, ওকে। তারপরে আসছে হচ্ছে একদম মাথায় যেটা আসছে, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ডিজায়ার টু বিকাম দ্য মোস্ট দ্যাট ওয়ান ক্যান বি, ঠিক আছে। অনেকে নির্বাণ বলেন এটাকে, ঠিক আছে, মুক্তি, মোক্ষ, ঠিক এরকম একটা ব্যাপার, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ঠিক আছে, আত্মসিদ্ধি, ঠিক আছে। তাহলে কী হলো? প্রথমে হচ্ছে সাইকোলজিক্যাল নিডস হলো, তারপরে সেফটি হলো, সাইকোলজিক্যাল, তারপরে সেফটি, পিএস, তারপরে লাভ অ্যান্ড বিলঙ্গিংস, তারপরে স্টিম অর্থাৎ রেসপেক্ট চাই, সম্মান চাই, সব চাই আমাদের, তারপরে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এই সব কিছু নিয়ে গেল। তার আব্রাহাম ম্যাসলোর নিডস হায়ারার্কিতে এরকম থাকে। এবার এখান থেকে প্রশ্ন আসে এরকম যে এই প্রশ্ন, এটা শেষ করার পরে সিডিপির প্রশ্নগুলো আলোচনা করব, তখন আমরা এটা বিস্তারিত আলোচনা করব এবং টেলিগ্রাম চ্যানেলেও এগুলো আপডেট দিয়ে দেবো। তাহলে এই যে হায়ারার্কি, সবচেয়ে মিনিমাম থেকে ম্যাক্সিমাম, মোক্ষ ওপরে, সবার ওপরে, আর সবার নিচে হচ্ছে জল, বায়ু, থাকার জায়গা, ঠিক আছে, জামা কাপড় পরা, তারপরে হেলথ, তারপরে পার্সোনাল সিকিউরিটিগুলো তো আছে, তারপরে ফ্রেন্ডশিপ, ইন্টিমেসি, যেগুলো লাভ অ্যান্ড বিলঙ্গিংস, তারপরে সম্মান, স্ট্যাটাস, তারপরেই মোক্ষ। সবাই মোক্ষে যেতে পারে না আর কি। যাই হোক, তাহলে এটাই পড়লাম হচ্ছে আব্রাহাম ম্যাসলোর নিডস হায়ারার্কি। তাহলে মিড ডে মিলটা বুঝতে পারছেন, একদম প্রথমেই রয়েছে যে আমাদের এই খাবার আর ঘুমানোর দরকার, ফুড, ওয়াটার, ফুড, শেল্টার, ফিজিক্যাল নিডস, এবং ফিজিক্যাল নিডসটা অ্যাকচুয়ালি সার্ভাইভাল নিডস, বাঁচার জন্য। বাঁচবো তারপরে তো ইনকাম করবো, তাই না? ঠিক আছে। এবার আসি আমরা হচ্ছে, আচ্ছা এই চ্যাপ্টারটা আর কিছু বলার আছে? তাহলে এতক্ষণ ধরে কী পড়লাম? 14 মিনিট হয়ে গেল, 15 মিনিট হতে চললো।
প্রথমে আমরা মোটিভেশানই দেখলাম যে মনের ভেতরে মোটিভেশন, বাইরের মোটিভেশন রয়েছে, দুরকম মোটিভেশন। এগুলো একটু আমাদের না কনসেপচুয়ালি বুঝতে হবে, কারণ এখানে কোনো ওই রাট্টাফিকেশন মানে মুখস্থবিদ্যা চলে না এই স্পেসিফিক এই সাবজেক্টটার জন্য। এবারে ওই WBTET কথা বলা একটু মুশকিল, ওরা যদি অন্যরকম প্রশ্ন করে, মুখস্থ থাকে, কিছু মুখস্থবিদ্যার প্রশ্ন থাকে। তারপরে NDR GR পড়লাম, নিড, ড্রাইভ, তারপরে অ্যারোসেল, তারপরে GAR, গোল ডাইরেক্টেড, তারপরে অ্যাচিভমেন্ট, তারপরে আবার রিডিউস অফ অ্যারোসেল, অর্থাৎ পরীক্ষা হয়ে গেল, সব কিছু ঠিক আছে, আবার পরে নিড কিছু তৈরি হবে। আর এরপরে আমরা খুব ইম্পর্টেন্ট একটা পড়লাম, সেটা হচ্ছে আব্রাহাম ম্যাসলো নিড হায়ারার্কি, একদম নিচে সার্ভাইভাল নিডস, তারপরে কাজ থাকবে তো, চাকরিটা থাকবে তো, তারপরে লাভ অ্যান্ড বিলঙ্গিংস, তারপরে থাকছে, সব ফ্যামিলি আসছে, তারপরে সম্মান, স্ট্যাটাস, তারপরে আত্ম উপলব্ধি বলুন বা আত্মশুদ্ধি, আত্মবৃদ্ধি, আত্মসিদ্ধি, যাই হোক না কেন। আচ্ছা, এবার আসছি আমরা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে প্রত্যেকবার, এর আগের থেকেও আসে, মোটিভেশন পার্ট থেকে প্রশ্ন আসে। এটার নাম হচ্ছে IQ বা ইন্টেলিজেন্স কোশেন্ট। IQ এর নাম IQ ফুল ফর্ম ইন্টেলিজেন্স কোশেন্ট। হ্যাঁ, অ্যালবার্ট আইনস্টাইন, যিনি জার্মান বর্ন একজন ফিজিসিস্ট ছিলেন এবং ফিলোসফার অফ সায়েন্স, তার IQ ছিল মোটামুটি 160, ঠিক আছে। এবার আমরা যখন ক্লাসে ঢুকি দেখবেন কোনো বাচ্চার IQ বেশি মনে হয়, তাড়াতাড়ি বুঝতে পারে, সব ফটাফট অঙ্ক বুঝে নেয়, ফটাফট ইংরেজি বাংলা করে ফেলে, মনোযোগ বেশি। কিছু কিছু বাচ্চার কম থাকে, এটা বাই জিন এসছে, এটা পরিবেশ চেঞ্জ করতে পারবে না, যে পরিবেশে নিয়ে যান না কেন তার এটা এক জায়গায় থাকবে। তো সব থেকে যে জিনিয়াস সে থাকবে ওভার 140-এর ওপরে তার IQ থাকবে। 120 থেকে 139 হচ্ছে ভেরি সুপিরিয়ার, 110 থেকে 119, অ্যাভারেজ 90 থেকে 109, ডাল 80 থেকে 89, আর বর্ডার লাইন ডেফিসিয়েন্সি 70 থেকে 79, মরন 50 থেকে 69, ইমব্যাবলিক 20 থেকে 49, ইডিয়েট বিলো 20, বলি না তুই একটা ইডিয়েট, আমরা অনেক সময় ক্যারাম গালাগালি দিই আর কি, ইডিয়েট বিলো 20 মানে খুবই অসম্ভব মতো ব্যাপার একটা। তো এখানে পড়াশুনো শেখানো যায় মোটামুটি, অ্যাভারেজ যেটা আছে, অ্যাভারেজ কিন্তু পড়াশুনো শিখতে পারে 90 থেকে 110, এরা অ্যাভারেজ, এবং এরা কিন্তু পড়াশুনো শিখতে পারে, আমরা পড়াশুনো শেখাতে পারি। ডাল মানে 70-এর নিচে শেখানো মুশকিল হয়ে যায়। আচ্ছা, তাহলে এই মোটামুটি গেল একটা স্কেল, এটা স্ট্যানফোর্ড বিনেট ইন্টেলিজেন্স স্কেল বলে, স্ট্যানফোর্ড বিনেট ইন্টেলিজেন্স স্কেল, প্রচুর জায়গায় পেয়ে যাবেন, এই কথাটা সার্চ করলেও পেয়ে যাবেন। তো এখান থেকে প্রশ্ন আসে একটু ঘুরিয়ে ফিরিয়ে, এরকম ডিরেক্ট প্রশ্ন দেয় না যে এর IQ কত, এই কি ইত্যাদি দেয় না, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলা সেটা হচ্ছে ইন্টেলিজেন্স মানে হচ্ছে, ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু রিজন, অ্যাডাপ্ট অ্যান্ড লার্ন, মানিয়ে নেওয়া, শেখা, এটাই কিন্তু ইন্টেলিজেন্ট, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আছে IQটা কী করে বার করা হয়। IQ ইজ ইকুয়াল টু মাকা গুণ 100, সেটা আবার কি মাকা, মাকা মানে মেন্টাল এজ, আর একটা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ। ক্রোনোলজিক্যাল এজ মানে হচ্ছে তার অ্যাকচুয়াল বয়স, একটা বাচ্চার বয়স 10 বছর, আর তার মানসিক বয়সটা বার করা হয় কিছু প্রশ্নের মাধ্যমে, তার মেন্টাল এজ। হয়তো একটা বাচ্চা ক্লাস 3-তে পড়ে কিন্তু সে 4-এর অঙ্ক পারছে, তাহলে তার মানসিক বয়স কিন্তু, যদি আমরা ক্লাস 3 ধরে নিই যে 8 বছর বয়সী, 8 থেকে 9-এর মধ্যে, তাহলে তার মানসিক বয়স কিন্তু বেশি, তার মানসিক বয়স দেখা যাচ্ছে 11। তাহলে আমরা যদি ভাগ করে দিই, ওপরে মেন্টাল এজ থাকলো, সাপোজ মেন্টাল এজ কারোর 12, আর বায়োলজিক্যাল এজ তার অ্যাকচুয়াল বয়স হচ্ছে 10, তাহলে 12/10 গুণ 100 ভাগ করলে, মানে ওই সমীকরণটা করলে তার IQ আমরা পেয়ে যাব। এরকম পরীক্ষায় প্রশ্ন আসে, একটা বাচ্চার মানসিক বয়স 8 বছর কিন্তু তার ক্রোনোলজিক্যাল বয়স, বায়োলজিক্যাল বয়স 6 বছর, তার IQ কত? হাতি করা কিছু নেই, মাকা বাই মা, MA, মেন্টাল এজ ভাগ ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, এই আর কিছু নেই। তো কনসেপ্ট অফ IQ হচ্ছে এটা। এখান থেকে আরও বলা যায়, আচ্ছা অ্যাভারেজ IQ যেটা বলছিলাম 90 থেকে 110। আচ্ছা, এবার হচ্ছে কিছু ইতিহাসের কথা বলি, এটা একদিনে শুরু হয়নি, বহু বছর আগের থেকে শুরু হয়েছে। 1905 সালে ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট হয় আলফ্রেড বিনেট অ্যান্ড থিওডর সিমন আর হচ্ছে অ্যালফ্রেড বিনেট, এই দুজন মিলে এই টেস্টটা করে।
ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট 1905 সালে হয়। 1908-এ মেন্টাল এজের কনসেপ্ট, এই যে মানসিক বয়সের কনসেপ্ট দিয়েছিলেন আলফ্রেড বিনেট। আমি নোটসটা দিয়ে দেবো, এটা ফ্রি নোটস থেকেই পড়ছি আমি একটা, এই ফ্রি নোটস মানে আমিও ফ্রিতে পেয়েছি, আপনাদেরকেও একদম অবশ্যই ফ্রিতেই দেবো। আমি টেলিগ্রাম চ্যানেলে এটাকে আপলোড করে দেবো, আপনারা পড়ে নেবেন প্লিজ। 1908 সালে, তাহলে 1905-এ আলফ্রেড বিনেট অ্যান্ড সাইমন তারা প্রথম ইন্টেলিজেন্ট টেস্ট করে। তারপরে 1908-এ আসে মেন্টাল এজের কনসেপ্ট আসে, মেন্টাল এজের কনসেপ্ট আর আলফ্রেড বিনেট এটা বলেন। 1912-তে উইলিয়াম স্ট্রিম আইকিউ কনসেপ্টটাকে প্রতিষ্ঠিত করা হয় উইলিয়াম স্ট্রিমের দ্বারা। তিনটে নাম, আলফ্রেড বিনেট আর সাইমন, সে প্রথম আইকিউ টেস্ট করলো, ফার্স্ট ইন্টেলিজেন্ট টেস্ট। ইন 1908 মেন্টাল এজের কনসেপ্ট নিয়ে আসে হচ্ছে আলফ্রেড বিনেট। তাহলে আলফ্রেড বিনেট হচ্ছে প্রথমে টেস্ট করালো, আলফ্রেড বিনেট আবার এটাকে মেন্টাল এজ বললো, এবং উইলিয়াম স্ট্রিম এই কনসেপ্টটা আইকিউ কনসেপ্টটা 1912 সালে নিয়ে আসে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে একটা একটু পজ করে নেবেন ওই তিনটে শোনার জন্য বারবার। ওই আলফ্রেড বিনে সাইমন 1905 সালে করলো, আবার আলফ্রেড বিনে আবার পরবর্তী সময়ে যখন মানসিক বয়সটা আনলো 1908-এ আনলো, আর 1912-তে হচ্ছে আইকিউ কনসেপ্ট উইলিয়াম স্ট্রিম নিয়ে আসলো। এনিওয়ে, এবার আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্টেলিজেন্স। একটা বাচ্চা ক্রিয়েটিভ থাকলে সে ইন্টেলিজেন্স হয়, বা ইন্টেলিজেন্স থাকলে ক্রিয়েটিভ হয়। কী বলছে? রিসার্চার্স হ্যাভ ফাউন্ড দ্যাট দ্য রিলেশনশিপ বিটুইন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্টেলিজেন্স ইজ পজিটিভ। কেউ ভালো আঁকতে পারে, দারুণ ক্রিয়েটিভিটি, ছবি আঁকতে পারে, নাচ করতে পারে, গান গাইতে পারে, তার ইন্টেলিজেন্ট বা আইকিউ বেশি, একটা পজিটিভ রিলেশনশিপ রয়েছে। টারম্যান 1920 সালে ফাউন্ড দ্যাট পার্সন উইথ হাই আইকিউ আর নট নেসেসারিলি ক্রিয়েটিভ। এবার টারম্যান কী বলছে? 1920 সালে একটা বুঝতে পারলেন যে ফাউন্ড দ্যাট পার্সন যাদের হাই আইকিউ আছে, হাই আইকিউ থাকা মানে কিন্তু সে ক্রিয়েটিভ হবে কোনো ব্যাপার নেই, কিন্তু ক্রিয়েটিভ যে হবে তার আইকিউ বেশি থাকবে। হাই আইকিউ বেশি, আইকিউ আমার খুব বেশি, এই ছেলেটা আইকিউ খুব বেশি, তার মানে সে ক্রিয়েটিভ হবে, সে দারুণ আঁকতে পারবে, ছবি আঁকতে পারবে, গান গাইতে পারবে, নাটক করতে পারবে, কোনো ব্যাপার না। কিন্তু যে নাটক বা এগুলো করছে তার আইকিউ বেশি, ঠিক আছে? এটা হচ্ছে সাইমন টারম্যান বলেছিলেন 1920 সালে, ঠিক আছে? তার মানে সবসময় যে হায়ার আইকিউ যুক্ত বাচ্চা কনস্ট্রাকটিভ হবে, হিন্দিতে বলে রচনাত্মক হবে, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, ক্রিয়েটিভিটি এলিমেন্ট কী আছে? একটা বাচ্চা ক্রিয়েটিভিটি আজকে করে বুঝবো, ফ্লুয়েন্সি থাকবে, তার মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকবে, অরিজিনালিটি থাকবে, এবং ইলাবোরেশন থাকবে। ফ্লুয়েন্সি, ভাষা যখন কথা বলছে সে, বা তার যখন বক্তব্য রাখছে, কিছু করছে, তার প্রফিসিয়েন্সি, ফ্লুয়েন্সি থাকবে। ফ্লেক্সিবিলিটি, যে কোনো জায়গার সঙ্গে, যে কোনো অবস্থার সঙ্গে সে মানিয়ে নিতে পারবে। অরিজিনালিটি, একটা কিছু লিখলো, সেটা কপি করা লেখা না, নিজের মতো করে লিখতে পারবে। জনকে এই কবিতা লেখা, গল্প লেখা, এটা কিন্তু দেখি, এই জন্য ছোটোবেলা থেকে আমরা তো বাচ্চাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি এগুলো, ঠিক আছে? ইলাবোরেশন, কোনো জিনিসকে ব্যাখ্যা করা, বিস্তারে ব্যাখ্যা করা, এটাকে সহজ মনে করি এফইওই। ফ্লুয়েন্সি থাকবে, ফ্লেক্সিবিলিটি থাকবে, অরিজিনালিটি থাকবে, ইলাবোরেশন থাকবে, ঠিক আছে? এটা বেশি মুখস্থ করার কিছু না, এটা বুঝলেই হবে, ঠিক আছে? ট্রিক এটা একটা। আচ্ছা, এবার আসি, ভিডিওটা বড় হয়েছে তাই না? 23 মিনিট হয়ে গেছে রে, জানি না। দেখুন, আরেকটু পড়াই, মানে পড়ি আর কি আমরা একসঙ্গে। আপনারাও টিচার, আমিও টিচার, তো জাস্ট একটা আলোচনা হচ্ছে। জেপি গিলফোর্ড দু রকম থিঙ্কিংয়ের কথা বলেছেন। একটা হচ্ছে যে ডাইভার্জেন্ট থিঙ্কিং, আর একটা হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং, ঠিক আছে? সেটা আবার কী জিনিস? ডাইভার্জেন্ট থিঙ্কিং, যারা আমরা ডিএলএড করেছি যখন, তখন দেখেছি এই জিনিসগুলোর টার্মসগুলো ছিল তখন। ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে ওপেন এন্ডেড, আর কনভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে ক্লোজ এন্ডেড। ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড কেমন ব্যাপারটা? ধরুন একটা বিন্দু থেকে চারিদিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ একটা আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা। আমরা এখন ফেঁসে গেছি, আমাদের ফাঁসানো হয়েছে যে পরীক্ষা দিতে হবে, তাই জন্য আমরা কী করছি? বিভিন্ন রকম ডাইভার্জেন্ট থিঙ্কিং করছি, আন্দোলন, আইনি লড়াই, সমস্ত আপডেট রাখছি, সমস্ত গ্রুপে কানেক্ট থাকছি, পড়াশোনা করার চেষ্টা করছি। তাহলে এটা কী হলো? ডাইভার্জেন্ট, বেরিয়ে গেলাম। আর কনভার্জেন্ট থিঙ্কিং কি? ক্লোজ এন্ডেড, এমসিকিউ প্রশ্নের মতো।
একটা প্রশ্ন, 4টে উত্তর, একটা চুজ করতে হবে। ডাইভার্জেন্ট থিঙ্কিং কিন্তু ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত, কারণ অনেক রকম করে ভাবতে হচ্ছে। আর কনভার্জেন্ট থিঙ্কিং অভিসারী চিন্তন, অপসারী অভিসারী, বাংলাগুলো একটু কঠিন, মানে ডাইভার্জেন্ট ইংরেজিটাই মনে রাখবো, কারণ পরীক্ষার ওই বাংলা বা হিন্দি যদি সিটেট হয় পাশাপাশি ইংরেজিটা থাকবে, মেন ইংরেজিটাই ফোকাস করবো আমরা, ঠিক আছে, স্পেশালি সিডিপির ক্ষেত্রে। তাহলে ডাইভার্জেন্ট মানে হচ্ছে ছড়িয়ে গেল, আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা, ওপেন এন্ডেড কোশ্চেন করবে বাচ্চাকে। আর কনভার্জেন্ট অভিসারী চিন্তা, অভিসারী, আর ওটা হচ্ছে অপসারী। অভিসারী চিন্তায় কী করবে, ক্লোজ এন্ডেড কোশ্চেন করবে, সে মাল্টিপল কোশ্চেন করবে, মাল্টিপল চয়েসের মতো ব্যাপার। আর এখানে এই যে এখানে বুদ্ধি লাগবে, ইন্টেলিজেন্সটা বেশি লাগবে। এই যে কনভার্জেন্ট করছি, কোনো একটা অনেকগুলো পয়েন্ট এক জায়গায় করে এক জায়গায় আনছি, সেই জন্য রিলেটেড টু ইন্টেলিজেন্স। অ্যান্ড ওটা ডাইভার্জেন্ট রিলেটেড টু ক্রিয়েটিভিটি। আর অবশ্যই ডাইভার্জেন্টের মাল্টিপল সলিউশন, আইনে হবে, লড়াই হবে, অ্যামেন্ডমেন্ট চেঞ্জ করতে হবে, কিছু একটা করতে হবে তো। আর ওটা এক জায়গায় লিমিটেড সলিউশন, একটাই সলিউশন। এই কনভার্জেন্ট থিঙ্কিং, যে 4টে প্রশ্নের মধ্যে একটা মানে 4টে উত্তরের মধ্যে একটাই ঠিক, 4টে অপশানের মধ্যে একটাই ঠিক, ঠিক আছে। তো এই ছিল। তাহলে যারা অপসারী চিন্তা করবে তারা হচ্ছে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকবে, ডাইভার্জেন্ট। আর কনভার্জেন্ট তাদের আইকিউটা বেশি থাকবে, আর আইকিউ বেশি থাকলে সে ক্রিয়েটিভ হবে, এরকম কোনো ব্যাপার নেই। এবার আসি হচ্ছে যে গিফটেড চিলড্রেন নিয়ে কথা বলছিলাম না, যেসব বাচ্চার আইকিউ খুব বেশি 140-এর ওপরে, হ্যাঁ, ট্যালেন্টেড, সচিন তেন্ডুলকর, MF হুসেন, ক্রিয়েটিভ, ইন্টেলেকচুয়াল, ব্রাইট স্টুডেন্ট, আইনস্টাইন, 140-এর ওপরে। গিফটেড চিলড্রেনের জন্য এনহ্যান্সড কারিকুলাম দরকার। গতে বাঁধা কারিকুলাম ওদের ভালো লাগে না, বই ফই সব পড়া শেষ হয়ে যায় ওদেরকে, নতুন কিছু কাজ দিতে হবে, নতুন কিছু বই দিতে হবে, নতুন পাঠ্যক্রম দরকার, অ্যাকর্ডিং টু চ্যালেঞ্জ দিতে হবে ওদেরকে, নতুন চ্যালেঞ্জ টাস্ক দিতে হবে, নইলে হবে না। দেখবেন বাচ্চা, আমাদের ক্লাসেও থাকে অনেক বাচ্চা সবার আগে অঙ্ক করে ফেলে, তাদেরকে আরও কঠিন অঙ্ক, আরও নতুন ধরনের চ্যালেঞ্জ দিতে হবে, নাহলে অসুবিধা হবে। আচ্ছা, ইন্টেলিজেন্ট, ব্রাইট হর্স, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল, এটা আমরা ব্লুম টেক্সোনমি থেকে পড়বো, এখন আমি বোঝাচ্ছি না। মানে এক কথায় হচ্ছে এদের চিন্তাভাবনার ব্যাপারটা ওপরের লেভেলের, ঠিক আছে, নিচের লেভেলের না, লোয়ার লেভেলের, ওপরের লেভেলের। এটুকু জেনে রাখুন, পরে যখন আমরা ব্লুম টেক্সোনমি নিয়ে কথা বলবো তখন এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে গিফটেড চিলড্রেন হয়ে গেলে 140-এর উপরে আইকিউ রয়েছে, ক্রিয়েটিভ হতে পারে, MF হোসেন, ক্রিয়েটিভিটি রয়েছে, ঠিক আছে। তাহলে লিওনার্দো দা ভিঞ্চির কথা ভাবুন, কতটা ক্রিয়েটিভ, কতটা আইকিউ ছিল ওনার। আচ্ছা, এবার আসছি হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স, ঠিক আছে। এখানে ইমোশনাল ইন্টেলিজেন্স একটা বই আছে ড্যানিয়েল গোলম্যানের লেখা, ইমোশনাল ইন্টেলিজেন্স, একটা বই আছে, পরীক্ষা প্রশ্ন, ইমোশনাল ইন্টেলিজেন্স কার লেখা? ড্যানিয়েল গোলম্যানের লেখা, ঠিক আছে। তিনি প্রথম এটা ইন্ট্রোডিউস করেন। স্যালভেরি অ্যান্ড মায়ার দুজন মনোবিজ্ঞানী, তারা প্রথম এটা ইন্ট্রোডিউস করেন, ইমোশনাল ইন্টেলিজেন্স। আচ্ছা, অ্যারিস্টটল একটা কথা বলেছিলেন, এটা 2012 সালে টেটে মনে হয় এসেছিলো, 2012 সেন্ট্রাল টেটে এসেছিলো। এনিবডি ক্যান বিকাম অ্যাংরি, যে করে যেতে পারে, দ্যাট ইজ ইজি, বাট টু বি অ্যাংরি উইথ দ্য রাইট পারসন, সঠিক লোকের ওপর রাগ করা, অ্যান্ড টু দ্য রাইট ডিগ্রি, সঠিক মাপের রাগ, অ্যান্ড অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে রাগ করা, অ্যান্ড ফর দ্য রাইট পারপাস, সঠিক কারণে পারপাসফুলি রাগ করা, অ্যান্ড ইন দ্য রাইট ওয়ে, ঠিকভাবে, দ্যাট ইজ নট উইদিন এভরিবডিজ পাওয়ার, দ্যাট ইজ নট ইজি। এটা অ্যারিস্টটলের কথা। যে কেউ রেগে যেতে পারে যখন তখন, ওটা ইজি, কিন্তু সঠিক কারণে, সঠিক জায়গায়, সঠিকভাবে, সঠিক রাস্তায়, সঠিক ডিরেকশনে রেগে যাওয়াটাই ইম্পর্টেন্ট। আমরা যেমন একটু রেগে গেছি এখন, সত্যি কথা বলতে রেগে গেছি, এই রাগটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বললাম। এবার ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে অনেকগুলো ব্যাপার রয়েছে। একটা সোশ্যাল স্কিল রয়েছে, সামাজিক একটা স্কিল, সেলফ অ্যাওয়ারনেস, নিজে বুঝি, নিজেকে মোটিভেশন, ইন্টারনাল, ভেতরের মোটিভেশন, বাইরের মোটিভেশন, সব কিছুই আছে। এমপ্যাথি, যে অন্যের জুতোর মধ্যে পা গলিয়ে দেখো, সে কেমন ফিল করছে। এই 26,000 চাকরি চলে গেল, কত শিক্ষক, তারা কত আনন্দ পেলেন, তাই না? লজ্জার ব্যাপার, আমাদের কাছে লজ্জার ব্যাপার।
তাদের জুতোতে পা গুলিয়ে দেখো, তাদের জায়গায় দাঁড়িয়ে দেখো কতটা ব্যথার। এখনও যারা টেট পাস করে আছেন, মেবি ডাব্লিউবি টেট পাস করে আছেন, বা কোনো রকম টেট পাস বা সিটেট হয়তো পাস করেছেন বা করেননি, সেটা যেহেতু মানে না গভর্নমেন্ট এখানে ঠিক মতো, এখনও মানছে না, বলা মুশকিল। সেক্ষেত্রে তারাও এখনও পেছনে কথা বলে, দেখ কেমন লাগে, তাই না? কিন্তু এটা কিন্তু এমপ্যাথি নয়, সেলফ রেগুলেশন, নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ। সেটা রেগে গেলে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে নিজের নিয়ন্ত্রণ, ঠিক আছে? কোনো একটা ইলেকট্রনিক জিনিস কিনতে ইচ্ছা করছে, পয়সা খরচা করতে ইচ্ছা করছে, এটাও কিন্তু নিয়ন্ত্রণ, সেলফ নিয়ন্ত্রণ। তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে এতগুলো, এটা কিন্তু ইমোশনাল মানে এটাও কিন্তু ইন্টেলিজেন্স, সামাজিক দক্ষতা, সেলফ অ্যাওয়ারনেস, মোটিভেশন, এমপ্যাথি অ্যান্ড সেলফ রেগুলেশন, ঠিক আছে? আমি নোটস দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, নোটসটা একটু দেখবেন। নোটসটা আমার কাছে এটা আছে ইংরেজি এবং হিন্দিতে আছে, তো এই টার্মসগুলো একটু দেখলেই পারবেন। তারপরে আমি দরকার হলে নোটস তৈরি করে দেবো, ঠিক আছে? সহজে, আরও সহজে যদি করা যায়, আমার পক্ষে যদি সম্ভব হয়। এবার আসি কগনিশন অ্যান্ড ইমোশন। কগনিশন ইমোশন সেটা আবার কি? এটা একটা বাই ডাইরেকশনাল প্রসেস, দ্বিমাত্রিক একটা প্রসেস, এবং দুটোর সঙ্গে ইন্টার রিলেটেড। কগনিশন মানে বুদ্ধির সঙ্গে ইমোশনে কী সম্পর্ক? তো এটা কেমন, এটা হচ্ছে এমন একটা জিনিস আপনাদের বলার চেষ্টা করি। এটাকে কেমন জিনিস, এটাকে এসিসি দিয়ে মনে রাখা যায়, যে এবিলিটি, ক্রিয়েটিভিটি অ্যান্ড হাই কমিটমেন্ট, 3 রিং মডেল বলে এটাকে। রেনজুলি বলেছিলেন, যদি যাদের মধ্যে 3টে ম্যাটার আছে একসঙ্গে, হাই এবিলিটি, উচ্চ ক্ষমতা, হাই ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ কাজকর্ম করতে পারে, এবং কমিটমেন্ট, হাই কমিটমেন্ট যার প্রচণ্ড হাই, করবই, 3টে আমরা বৃত্তকে যদি এক জায়গায় রাখি, তার মাঝখানে যেটা তৈরি হয়, ওই মাঝখানের জায়গাটা হচ্ছে এসিসি, সেটা হচ্ছে গিফটেড। একটা গিফটেড চাইল্ড, একটা গিফটেড বাচ্চা কিন্তু সেটাই হয়, তার হাই এবিলিটি থাকে, হাই ক্রিয়েটিভিটি থাকে, হাই কমিটমেন্ট থাকে, ঠিক আছে? এটাকেই 3 রিং মডেল বলে। নোটসে এটা আপনি দেখতে পাবেন। এই জায়গাটা পড়ে আজকে ভাবছি আজকে ভিডিওটা এখানে, মানে এই ক্লাসটা এখানে শেষ করবো, কি বলুন? নাহলে আরেকটু করাও যেতে পারে। থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, দেখুন এটা একটা ব্যাপার, আমি ভাবছিলাম এটা আগে পড়ার সময়, যে মাল্টিপল ইন্টেলিজেন্স, যে একটা বাচ্চার মধ্যে কিছু না কিছু ভালো থাকবে। সে মেবি অঙ্ক কম পারতে পারে, সে মেবি ভালো দৌড়তে না পারে, ভালো অঙ্ক করতে পারে, অঙ্ক করতে পারে না, ভালো দৌড়াতে পারে, ছবি আঁকতে পারে কেউ হয়তো ভালো, কেউ ভালো গান গাইতে পারে, কেউ হয়তো বডি বিল্ডিং করতে পারে ভালো, হতেই পারে না, কেউ হয়তো ইন্ট্রাপার্সোনাল, নিজেকে ভালো মতো বোঝে, কেউ অন্যকে ভালো মতো বোঝে, মোটিভেশন স্পিকাররা, তাই না? তো এখানে এটা বলেছিল, মাল্টিপল ইন্টেলিজেন্স ইজ অলসো নোন অ্যাজ এ মাল্টিপল ডাইমেনশনাল ইন্টেলিজেন্স। মাল্টিপল ইন্টেলিজেন্স ইজ অলসো নোন অ্যাজ এ মাল্টিপল ডাইমেনশনাল ইন্টেলিজেন্স। মাল্টিপল ডাইমেনশনাল, অনেক ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, 8D, 8 টাইপের ইন্টেলিজেন্স আছে। এটা ভেরিফাইড বাই এনসিইআরটি, ঠিক আছে? এনসিটি না, এনসিটি হচ্ছে আমাদের এইসব নিয়মকানুন বানায়, এনসিইআরটি এরা গবেষণা করে। ইচ অফ দিস ইন্টেলিজেন্স আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। ইন্টেলিজেন্স আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, প্রত্যেকটা স্বতন্ত্র। ইন্টেলিজেন্স ইজ নট আ সিঙ্গেল এন্টিটি, এটা শুধুমাত্র একটাই এন্টিটি নয়, অনেকগুলো এন্টিটি হতে পারে। সো টিচার ক্যান টিচ ইন মাল্টিপল ওয়ে, এটা হচ্ছে আসল কথা। যে বললাম না, একটাই শুধু বুদ্ধির মাপক, বুদ্ধি, তুমি অঙ্ক পারো কি না, তুমি তাহলেই তুমি বুদ্ধিমান ন। সেই জন্য আমাদের শিক্ষকদের, বা যারা ফ্রেশার আছো তোরা যারা দেখছো, তাদেরকে বলবো যে শিক্ষক হতে গেলে তাহলে আমাদের ওই ক্লাসরুমটাকে যখন আমরা ঢুকবো, এতগুলো বাচ্চাকে দেখবো, ডাইভার্সিফাই ক্লাসরুম, ইনক্লুসিভ ক্লাসরুমে ঢুকছি, সেখানে আমাদের মাল্টিপল ওয়েতে ভাবতে হবে। সব বাচ্চা সমান তো হবে না, তাই না? আচ্ছা, এদিকে কী এগুলো আছে? একটা হচ্ছে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, যে লিঙ্গুইস্টিক মানে ভাষা, ওয়ার্ড স্মার্ট বলা হয়, রাইটিং, স্পিকিং, হিয়ারিং, রিডিং সব কিছু ভালো, ডিসকাশন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, স্বামী বিবেকানন্দ, ঠিক আছে? এরা হচ্ছে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, ঠিক আছে? ভাষাগত বুদ্ধি এদের বেশি। লজিক্যাল ম্যাথামেটিক্যাল, আরে বাবা, লজিক্যাল ম্যাথামেটিক্যাল, এপিজে আব্দুল কালাম স্যার, আলবার্ট আইনস্টাইন, ঠিক আছে? এরা নোবেল প্রাইজ পাওয়া মানুষজন, পার্সন উইথ দ্য হাই টাইপ অফ কী বলবো, হাই টাইপ অফ ইন্টেলিজেন্স, ক্যান থিঙ্ক লজিক্যালি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, ঠিক আছে? এবার আসি হচ্ছে আমরা, আচ্ছা এবার আমরা আসবো হচ্ছে লজিক্যাল থিঙ্কিং বললাম, এপিজে আব্দুল কালাম।
এরা হচ্ছে স্কিল অফ সায়েন্টিফিক থিঙ্কিং করতে পারে, ছবি আঁকা, আমার সরি ছবি আঁকা না, বিজ্ঞানের দিক থেকে অঙ্ক টঙ্ক ফটাফট করে দেন বিজ্ঞানী যারা আছেন, মহান মহান মানুষ তারা। 3 নম্বর আসছে স্থানিক বুদ্ধি, যেটাকে বলা হচ্ছে স্পাইরাল ইন্টেলিজেন্স। ভিজুয়াল ইমেজ আর প্যাটার্ন তৈরি করতে পারে কারা? সেলার, নাবিক, স্কাল্পচার, মূর্তি যারা তৈরি করেন, পেইন্টার, আর্কিটেক্ট, ইন্টেরিয়ার, কার্টোগ্রাফার, পাইলট, সার্জন ইত্যাদি ইত্যাদি, এরা সবাই। দেখুন একজন পাইলট, তার মধ্যে বুঝতে হবে তার জিপিএস, মাথার মধ্যে থাকা জিপিএসটা অ্যাডভান্স হতে হবে, মানে বুঝতে হবে যে কোন দিকে যাচ্ছে এটা বুঝতে। অনেকে দেখবেন সহজে রাস্তা চিনতে পারে না, অনেকে আবার খুব তাড়াতাড়ি রাস্তা একবার দেখলে মনে রাখতে পারে। এটা হচ্ছে স্থানিক বুদ্ধি বলে এটাকে, ঠিক আছে। আচ্ছা, এবার যে মিউজিক্যাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে গান করতে পারবে ভালো, অবশ্যই বাজাতে পারবে, ক্রিয়েটিভ, এবং এটা কিন্তু ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকবে। ক্রিয়েটিভিটি অ্যান্ড ম্যানুপুলেট মিউজিক প্যাটার্ন, A.R. রহমান, লতা মঙ্গেশকর, সোনু নিগম, অরিজিৎ সিং, ঠিক আছে। এরপরে আসছি যে বডি মানে সে বডি তার ফ্লেক্সিবল থাকবে, অ্যাথলেট হতে পারে, সে ড্যান্সার হতে পারে, ঠিক আছে, স্পোর্টস পার্সন হতে পারে। সার্জন আর পাইলটে একটা জিনিস কমন থাকা দরকার, সেটা হচ্ছে যে তারা স্থানিক, অর্থাৎ কার্টোগ্রাফার যেমন ম্যাপ আঁকতে পারে, সেরকম পাইলটকে কিন্তু দিকটা মনে রাখতে হবে, ভাবতে, মানে এই জ্ঞানটা থাকা দরকার, ঠিক আছে। আচ্ছা, তাহলে বডি কেস্থানিটেকে এদের হচ্ছে বডি, যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ঠিক আছে, বডি হোল, ইউজিং হোল আর পোর্শন অফ দ্য বডি ফ্লেক্সিবল অ্যান্ড ক্রিয়েটিভলি, ঠিক আছে। আচ্ছা, এখানে পাইলটও আসবে, কারণ পাইলটও কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হয়। এবার ইন্টারপার্সোনাল মানে কি? যে সেন্সিভিটি টু সাবটেল অ্যাসপেক্ট অফ আদার বিহেভিয়ার্স, সাইকোলজি যারা, কাউন্সিলার আছে, পলিটিশিয়ান, অন্যকে ভালো করে বোঝে, অন্যকে ভালো করে বোঝে, ঠিক আছে, রিলিজিয়াস লিডার, এটা কিন্তু ইন্টারপার্সোনাল, তাদের বুদ্ধিতে বেশি থাকে। এমনি কেউ হঠাৎ করে পলিটিশিয়ান হয় না, তার মধ্যেও কিন্তু এই স্কিলটা আছে, ঠিক আছে। অন্যান্য অনেক স্কিলের সমাহার থাকবে, যাই হোক, রাজনৈতিক কথাবার্তা বলা যাবে না, ঠিক আছে। এবার হচ্ছে ইন্ট্রাপার্সোনাল মানে কি? ইন্ট্রাপার্সোনাল মানে হচ্ছে অ্যাওয়ারনেস অফ ওয়ানস ওন ফিলিংস, মোটিভস, হিউম্যান এক্সিস্টেন্স, মিনিং অফ লাইফ, ডিজায়ার। নিজেকে যে ভালো বোঝে সেই হচ্ছে ইন্ট্রা আর ইন্টার মানে বাইরে আলাদা, বাইরে বাইরের মানুষদের জন্য, আর ইন্ট্রা মানে ভেতরে, এটা মনে রাখতে হবে, এই প্রশ্নে এসে ঘুলিয়ে দেয়, ঠিক আছে। অ্যারিস্টটল, ফিলোসফার, বুদ্ধা, এরা সবাই কিন্তু ইন্ট্রাপার্সোনাল, নিজেকে ভালো করে বোঝে। এবং শেষ হচ্ছে ন্যাচারালিস্টিক, দেখবেন অনেকেই আছে বাগান টাগান করতে ভালোবাসেন, বোটানিস্ট, জুওলজিস্ট, ছবি তুলছে, জঙ্গলে চলে যাচ্ছে, ঠিক আছে। সেন্সিটিভ টু দ্য ফিচার্স অফ ন্যাচারাল ওয়ার্ল্ড, দ্যাটস ইট। কঠিন হয়ে যাচ্ছে না? আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে কেউ ভাষাগত দিক থেকে ভালো হবে, কেউ লজিক্যালি অঙ্ক ভালো পারবে, কেউ স্থানিক জ্ঞান ভালো থাকবে, মানে এই পেন্টার হতে পারে, ছবি আঁকতে পারে, কার্টোগ্রাফার, পাইলট হতে পারে, কেউ মিউজিক্যাল ইন্টেলিজেন্স, গান বাজনা করতে পারবে, ফটাফট গান সুর চেঞ্জ করে বলতে পারবে, বডি কেস্থেনেটিক চেঞ্জ করতে পারবে, স্পোর্টসম্যান যারা আছে তারা। ইন্টারপার্সোনাল অন্যদের ভালো করে বুঝবে, ঠিক আছে, পলিটিশিয়ান। আর ইন্টারপার্সোনাল নিজেকে বুঝবে, গৌতম বুদ্ধ আছেন, অ্যারিস্টটল আছেন, ঠিক আছে। আর ন্যাচারালিস্ট, ওই ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি দেখলেই মনে পড়ে যাবেন কারা অ্যাকচুয়ালি ন্যাচারালিস্ট হয়। এত ধরনের বুদ্ধি হয়, তাহলে আমাদের চিন্তাভাবনাটা ক্লাস অনুযায়ী এইভাবে ভাবতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে উইলিয়াম স্ট্রেনবার্গ, একটা 2014 সম্মত প্রশ্নটা এসেছিলো, এটা দ্বিবুদ্ধির, উইলিয়াম স্ট্রেনবার্গ ত্রিবুদ্ধি, মানে উনি বলেছেন যে 3 রকম বুদ্ধি হয়। ওরা এই যে আগে যেটা আমরা আলোচনা করলাম 8 রকম বুদ্ধি হয়, এইটা আলোচনা করেছে, এই টাইপস অফ, এটা হচ্ছে হাওয়ার্ড গার্ডনার বলছে 8 রকম বুদ্ধি হয়, বুদ্ধিগুলো বললাম। আর এরপরের যে পার্টটা, সেটা হচ্ছে যে উইলিয়াম স্ট্রেনবার্গ, তিনি বলছেন যে 3 রকম বুদ্ধি, একটা প্র্যাকটিক্যাল, ক্রিয়েটিভ, অ্যানালিটিক্যাল। বিভিন্ন মনোবিদ বিভিন্ন রকম কথা ব্যাখ্যা দিয়েছেন। প্র্যাকটিক্যাল বুদ্ধি, ক্রিয়েটিভ, আর হচ্ছে অ্যানালিটিক্যাল। প্র্যাকটিক্যাল, ক্রিয়েটিভ, অ্যানালিটিক্যাল, ঠিক আছে। আচ্ছা, থিঙ্ক অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড প্রসেস ইনফরমেশন এফিশিয়েন্টলি, এটা কী বোঝাচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা,
আচ্ছা আচ্ছা আচ্ছা, কী করতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে, নতুন আইডিয়া তৈরি করতে পারে, ঠিক আছে, নতুন এনভায়রনমেন্টে মানিয়ে নিতে পারে। আচ্ছা, লুইস থ্রাস্টন এটি 7 রকম বলেছেন, যার মধ্যে 7টা আছে, যার মধ্যে স্থানিক বুদ্ধি আছে, অবচেতনার বুদ্ধি আছে, অঙ্কের বুদ্ধি আছে, কথা বলার বুদ্ধি আছে, ওয়ার্ড ফ্লুয়েন্সি আছে, মেমরি আছে, রিজনিং আছে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। থ্রাস্টনের 7 রকম বুদ্ধি, মেন্টাল এবিলিটির কথা বলেছেন। আচ্ছা আচ্ছা, আমি না এখানে শেষ করবো, কারণ এর পরের যে পার্টটা সেটা একটু বড় হবে। পিয়াজেটের ধারণা এর পরে আসছে। তাহলে আজকে একটু রিক্যাপ করে নিই। আজকে অনেক জিনিস আমরা পড়ে ফেললাম এই প্রায় 40 মিনিট সময়। আপনারা যারা এখনও দেখছেন, আমার কথা শুনছেন, তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আমি বোর্ড টোর্ড ছাড়া এমনি মুখে মুখে গল্পর মাধ্যমে পড়াচ্ছি। জানি না আপনার কতটা আমি বোঝাতে পারছি। তো প্রথমে আজকে শুরু করেছিলাম আজকে খুব সিম্পল জিনিস নিয়ে, যে ক্লাসরুম কিন্তু হেটেরোজেনিক হবে, অনেক বাচ্চা কাচ্চা একসঙ্গে মিক্স আপ থাকবে, সম ক্ষমতা সম্পন্ন বাচ্চাকে এক জায়গায় রাখবো না, হোমো গ্রুপ বানাবো না আমরা। আচ্ছা, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বহু কারণে হয়, মেন্টাল, ফিজিক্যাল, তার টেম্পারেচার আলাদা থাকে, এটা জেনেটিক্যাল থাকে, আর যেগুলো চেঞ্জ করতে পারে, যে সে অর্জিত, স্থানিক, অ্যাকুয়ার্ড থাকে। সোশ্যাল, কালচারাল, এডুকেশনাল, ইমোশনাল মোটিভেশন দুরকম, একটা ভেতরের মোটিভেশন, একটা বাইরের মোটিভেশন। বাইরের মোটিভেশন টাকা, ভেতরের মোটিভেশন ইন্টারনাল কিছু একটা করবো দেশের জন্য, সমাজের জন্য, ঠিক এরকম ব্যাপার। এনডিএ জিআর বলেছি, একটা নিড থাকবে, তারপরে ড্রাইভ হবে, তারপরে অ্যারোসল হবে, মানে একটা উত্তেজনা তৈরি হবে কাজটা করা, তারপরে গোল্ড, তারপরে জিআর গোল ডিরেক্টেড যাবো আমরা, তারপরে আবার ওই অ্যাচিভমেন্টটা পাবো, তারপরে আবার রিডিউস হয়ে যাবে এটা। আচ্ছা, তারপরে আমরা আব্রাহাম ম্যাসলোর হায়ারার্কি দেখলাম, যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সার্ভাইভাল নিড, তারপরে সেফটি, তারপরে লাভ, বিলঙ্গিং, তারপরে হচ্ছে স্ট্যাটাস বা স্টিম, তারপরে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তারপরে আমরা দেখলাম বিভিন্ন রকম বুদ্ধির ব্যাপার, 140-এর ওপরে জিনিয়াস, আর অ্যাভারেজ হচ্ছে 90 থেকে 109। এখান থেকে এদেরকে আমরা শেখাতে পারি মাকা মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ভাগ গুণ 100, এটা করলে আমরা আইকিউ পেয়ে যাই। আইকিউর কথা প্রথম বললেন হচ্ছে আলফ্রেড বিনেট আর থাইডন সিমন, আর 1908-এ আবার আলফ্রেড বিনেট এই মানসিক বয়সের কথা বললেন। আইকিউ কনসেপ্ট উইলিয়াম স্ট্রিম প্রথম 1912 সালে বলেন। আর দেখা গেছে যে টারম্যান 1920 সালে ফাউন্ড দ্যাট হাই আইকিউ নট নেসেসারি টু ক্রিয়েটিভ। ওই যে বেশি আইকিউ থাকলে ক্রিয়েটিভ হবে এরকম ব্যাপার নয়, কিন্তু ক্রিয়েটিভ যে তার আইকিউ কিন্তু বেশি। হ্যাঁ, কী করে বুঝবো কেউ তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, ফ্লুয়েন্সি আছে, ফটাফট কথা বলছে, ফ্লেক্সিবিলিটি আছে, যে কোনো জায়গার সঙ্গে মানিয়ে নিতে পারছে, অরিজিনালিটি আছে, নিজস্বতা আছে, এবং ইলাবোরেশন বা সহজে কিছু ব্যাখ্যা করতে পারছে। ডাইভার্জেন্ট থিঙ্কিং, চারিদিকে ভাবনাটা আউট অফ দ্য বক্স হবে, ওপেন এন্ডেড হবে। আর কনভার্জেন্ট থিঙ্কিং, এই যে এক জায়গায় নিয়ে আসছেন, মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো, আইকিউ বেশি, আইকিউ এর সঙ্গে রিলেটেড। আর লিমিটেড সলিউশন, ডাইভার্জেন্ট থিঙ্কিং, আমরা যেটা করছি এখন, বাঁচার চেষ্টা, ডাইভার্জেন্ট থিঙ্কিং। এবার আসি 140-এর ওপরে আইকিউ, এরা ক্রিয়েটিভ, ট্যালেন্টেড হয়, ক্রিয়েটিভ হয়, নাম বলে সচিন তেন্ডুলকার, হোসেন। গিফটেড চিলড্রেনদের চ্যালেঞ্জ দিতে হয়, দেখবেন ক্লাসে গেলে বাচ্চারা তাড়াতাড়ি সব কিছু পেরে যায়। আর হচ্ছে আর কি পড়ালাম আজকে, মানে পড়লাম, সরি মাফ করবেন, ওই যে আচ্ছা বলছিলাম যে ওই অ্যারিস্টটলের ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা, যে কেউ রেগে যেতে পারে খুব ইজি, বাট সঠিক জায়গায়, সঠিক সময়ে, সঠিক মতো করে রাগাটাই হচ্ছে আসল। আচ্ছা, এর ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে সোশ্যাল স্কিল রয়েছে, সমাজের সঙ্গে করে মানবে, সেলফ অ্যাওয়ারনেস, নিজেকে বোঝা, মোটিভেশান, এমপ্যাথি, অন্যের জায়গায় নিজেকে রাখা, আর সেলফ রেগুলেশন, সব কিছুই কাজ করবে। এরপরে যেটা হচ্ছে কগনিশন অ্যান্ড ইমোশন, দুটো বুদ্ধি আর ইমোশন দুটোর সঙ্গে কানেক্টেড রয়েছে, যার মধ্যে বুদ্ধি থাকবে, হাই ক্রিয়েটিভিটি থাকবে, হাই এবিলিটি, কমিটমেন্ট, তিনটে মিলিয়েই একটা গিফটেড চাইল্ড তৈরি হবে। আর কি হচ্ছে, আচ্ছা, হাওয়ার্ড গার্নারের 8 রকম বুদ্ধির কথা বললাম। কেউ ভালো কথা বলবে, কারোর অঙ্কে মাথা হবে, কেউ স্থানিক বুদ্ধি হবে, ম্যাপটা ফটাফট এঁকে দেবে, ছবি টবি এঁকে দেবে, গান বাজনা করবে, কেউ ক্রিকেটার হবে, কেউ ফুটবলার হবে, কেউ মাদার ট্রেজার মতো হতে পারেন, কেউ মহাত্মা গান্ধী হতে পারেন, কেউ আবার গৌতম বুদ্ধ হতে পারেন, কেউ আবার ন্যাশনাল জিওগ্রাফির স্টিভ আরউইনো হতে পারেন, উনি মারা গেছেন। আর এখানে হচ্ছে আরও রকম বুদ্ধি আছে, 3 রকম বুদ্ধি। উইলিয়াম স্ট্রেনবার্গ 3 রকম বুদ্ধির কথা বলছেন যে প্র্যাকটিক্যাল বুদ্ধি থাকবে, ক্রিয়েটিভ আর অ্যানালিটিক্যাল বুদ্ধি থাকবে, আর আরও সব বিভিন্ন জিনিসপত্র আছে, এটা নিয়ে আলোচনা করলাম না। আর মোটামুটি এটাই, ঠিক আছে। যারা শুনলেন অনেক ধন্যবাদ। লড়াইয়ের মাঠে আমরা ছাড়ছি না, মৃত্যুর আগে মরছি না, এই কথা বলে আজকের ক্লাস শেষ করলাম। ভালো থাকবেন।